জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন, সেখানেও শিবির প্যানেলের নিরঙ্কুশ বিজয়। এবং এটা গুরুত্বপূর্ণ কেন যে তারেক রহমান দেশে আসার পরেই প্রথম একটি ছাত্র সংসদ নির্বাচন হলো, শিবির জিতলো। এবং এখানে একটু আশা ছিল যে হয়তোবা বিএনপি জিতবে, কারণ বিএনপির এরা অ্যাক্টিভ ছিল এবং বিএনপি দিয়েছে খাদিজাতুল কুবরাকে, যে মেয়েটা আসলে অনেক অত্যাচার সহ্য করেছে। আপনি জানেন 17 বছর বয়সে যে জেল কেটেছে শেখ হাসিনার আমলে 1.5 বছর, আমরা কথাও বলছি অনেক। তো এরপরেও জিততে পারলো না, জামাতের কাছে পরাজিত হলো। আপনার কাছে কি মনে হয় যে এই পরাজয়ের কারণ কি, এবং কেন আপনারা বলেন যে এইটা জাতীয় নির্বাচনে প্রভাব পড়বে না? কারণ একের পর এক ছাত্র সংসদ নির্বাচনে, যেখানে বাংলাদেশ সর্বোচ্চ বিদ্যাপীঠ বিশ্ববিদ্যালয়ে একজন যে ছেলে পড়ে সে মিনিমাম ইন্টারমিডিয়েট পাস, তাই না? কাজে এরা যখন একের পর এক বিশ্ববিদ্যালয়ে শিবিরকে ভোট দিতেছে, জাতীয় নির্বাচনে এটা প্রভাব না পড়ার তো কোনো কারণ দেখি না। আবার জরিপ বলতেছে, ওই যে প্রথম আলো জরিপ আর ইএসডি জরিপ, যে বিএনপি 70% জনসমর্থন, সব মিলিয়ে আপনি কি মনে করেন? আপনি অত্যন্ত মানে একটা বাস্তবধর্মী একটা টপিকস কথা শুরু করলেন। এখানে যে জিনিসটা আপনাকে আমি বলতে চাই আমার অ্যানালিসিসে, সেটা হচ্ছে আমি তো প্রথমেই বললাম, জামাত ইসলামী অথবা তাদের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির, তারা অত্যন্ত রেজিমেন্টেড এবং ডিসিপ্লিনড। গত আপনি যদি হিসাব করেন 14-15 সালের পর থেকে, 14-র পরপর বা 15 সালের পর থেকে জামাত কিন্তু প্রকাশ্যে আর রাজনীতি করতে পারেনি, একইভাবে ছাত্র শিবিরও করতে পারেনি। এমনকি তাদের ঢাকা সেন্ট্রাল অফিসে তাদের খোলার অবস্থা ছিল না, এবং তারা প্রকাশ্যে আর ছিলই না বলতে গেলে, চলে গেছে। তো এখন আমরা বুঝতে পারি তারা ভিতরে চলে গিয়ে, আমি যদি জামাতের পক্ষ নিয়ে কথা বলি বা জামাতের হিসাবে যদি কথা বলি, তারা অত্যন্ত সুচারুরূপে আওয়ামী লীগের ভিতর বা বিশেষ করে ছাত্ররা ছাত্রলীগের ভিতর ঢুকে গেছে, এবং ঢুকে গিয়ে তারা এই যে আপনি বললেন না, ডাকসু থেকে জকসু 5টা বড় বিশ্ববিদ্যালয় দেশে, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, জাহাঙ্গীরনগর, এবং এখন জাহাঙ্গীরনগরে ভিপি পদটা জিতছে স্বতন্ত্র, এছাড়া সবগুলোতেই যাই হোক একটা এদিক ওদিক, ওইটাকে আপনি ধরতে, ওইটা এক্সেপশন হইতে পারে। এবং জকসু যেটা জগন্নাথের হইল, তো এখানে তাদের নিরঙ্কুশ জয়, এবং বিশেষ করে ঢাকায় সাদিকের আবিদের বিরুদ্ধে জয়, যে ব্যবধান বা টোটাল ডাকসুর ব্যবধান, এটা আনবিলিভেবল, আনপ্রেসিডেন্টেড, অকল্পনীয় ছিল। আচ্ছা, এখন আমি যতটুকু অ্যানালাইসিস করে দেখছি বা বিভিন্ন এক্সপার্টদের লেখা পড়ে আমার কাছে যেটা মনে হয়েছে, সেটা হলো এটা হচ্ছে 2014 বা 15 সালের পর থেকে তারা যে গোপনে অত্যন্ত প্ল্যানলি ছাত্রদের মধ্যে ঢুকে গেছে, এবং এটা আপনাকে প্রশংসা করতেই হবে ছাত্র শিবিরের। সেটা হলো তারা তাদের ব্যক্তিগত পর্যায়ে ম্যাচ করে, তাদেরকে টিউশন ফি সহ শুরু করে, কোচিং থেকে শুরু করে, এমনকি পাশ করে বের হওয়ার পরে তার যে কেরিয়ার গঠন পর্যন্ত তারা তাদের সাথে লেগে থাকে। তার কারণ আমি এখানে একটা জিনিস আপনাকে পরিষ্কার করে বলতে চাই, আমি কিন্তু জামাত ইসলামীর রাজনীতির একজন ক্রিটিক, কিন্তু ক্রিটিক মানে এই না যে আমি অযৌক্তিক ক্রিটিক করব। তারা যে কাজটা সফলতা দেখিয়েছে, আমি তাকে প্রশংসা করতেই হবে। আমি ডাকসু এবং জকসু নির্বাচনে আমি নিজে সরাসরি তাদেরকে অভিনন্দন জানাইছি। এবং শুধু কি তাই, হাসিনার 15 বছরে যখনই জামাতের উপর মামলা হয়েছে, হামলা হয়েছে, আপনি তা নিন্দা করেছেন, আপনি তাদের অধিকারের পক্ষে দাঁড়িয়েছেন। অলওয়েজ 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 থাকতে হবে। আমি আমার বন্ধু, সে আমার সাথে রাজনীতি না করতে পারে, কিন্তু তার সত্য যেটা, সেটা সে যেটা করছে প্রকাশ্য, আমাকে সেটা অভিনন্দন জানাইতে হবে, এবং এটা আমি তার সাথে আমি দ্বিমত করে আমি তাকে অভিনন্দন জানাবো। এটা তো আমার, এটা গণতান্ত্রিক, এটা ভদ্রতা আমি মনে করি। তো আমি যে কথাটা আপনাকে বলতে চাচ্ছি, এখন ছেলে মেয়েরা অত্যন্ত প্র্যাকটিক্যাল। সে প্র্যাকটিক্যালটা কি, এরা দেখতেছে এরা আমাদেরকে এতভাবে সহযোগিতা করে, সেটা মেন্টালি, সেটা ফিনান্সিয়ালি, সেটা আপনার পলিটিক্যালি, আপনি সব জায়গায় এরা গত আমি মনে করি 10 বছর কাজের এটা ফসল তারা পাইছে। এবং তারেক রহমান আসার পরেও জকসুতে যে একটু চেঞ্জ হবে মনে করছিল, তারা চেঞ্জ হয় নাই। কেন? এটা তো 3 দিনের বা 3 মাসের না,
এরা 10 বছর পরিশ্রম করে এই রেজাল্ট আনতেছে। আর ছাত্রদলের যেটা সবচেয়ে বড় সমস্যা ছিল, ছাত্রদল তো প্রকাশ্যে কোনো অবস্থাতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে 8-10 বছর ঢুকতেই পারে না। আপনি দেখবেন এই যে নূর যে 19-এ যে নির্বাচন হয়েছে, সেখানে ছাত্রদল কয়েকশো ভোট পাইছে, মানে ছাত্রদলকে কে ভোট দেয় এটা পর্যন্ত হাসিনা মনিটর করছে, এবং যারা ভোট দেয় তাদেরকে পর্যন্ত পাকড়াও করছে। কিন্তু শিবির প্রকাশ্যে না থেকে ওরা চলে গেছে, ওরা তো প্যানেল ট্যানেল দূরের কথা, ওদের নাম গন্ধ নাই, ওরা ভিতরে চলে গেছে। ভিতরে গিয়ে তারা যে কর্মকাণ্ডটা করছে, এবং আমরা এখন জানতে পারতেছি ওরা পাঠচক্র করতে অত্যন্ত গোপনে, এবং সেটা কোনোদিন লিক হইতো না। তার মানে কি, ওরা এই যে আজকে যে রেজাল্ট আপনি দেখতেছেন, এটা হচ্ছে 5, 7, 10 বছরের কর্মকাণ্ডের রেজাল্ট। তো ছাত্রদল যেটা ধরেন এই 5ই আগস্টের পরে শুরু করছে 2024-এ, সেটা রেজাল্ট পাইতে আমার মনে হয় আপনি আশ্চর্য হবেন না, আরো 2-3টা নির্বাচন আমার মনে হচ্ছে, আমার যদ্দূর অ্যানালিসিস বা আমি যদ্দূর জানতে পারছি, আরো 2-3 বছর, অ্যাটলিস্ট আরো 2 বছর আমি মনে করি। এরপরে কি হবে আমি এখন প্রেডিকশন করতে পারবো না। শিবিরকে পরাজিত করা পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে খুবই কঠিন হবে, খুবই কঠিন হবে। এক, তারপর আপনি যেটা মিলালেন, এবং এটা অনেকে মন্তব্য করছে পক্ষে বিপক্ষে, সেটা হচ্ছে এই নির্বাচনের ফলাফল জাতীয় নির্বাচনে ফলাফলের প্রভাব জাতীয় নির্বাচনে প্রতিফলিত হবে কিনা। এখানে আমি আপনাকে বলতে চাই, আপনি আর আমি তো প্রায় আমরা একই বয়সী। আমরা যখন কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ি তখন আমরা দেখছি জাসদ ছাত্রলীগের রমরমা। আমি একইভাবে ডাকসু, চাকসু, রাকসু যত, তখন তো আর বিশ্ববিদ্যালয় এত ছিল না, বিশেষ করে 5টা বিশ্ববিদ্যালয় সহ সমস্ত সরকারি বেসরকারি কলেজে আপনি বলতে পারেন 70 to 80% এরা দখল করছিল। এই মাহমুদুর রহমান মান্না তো চাকসুর জিএস ছিল, ডাকসুর 2বারের ভিপি ছিল, এইরকম অনেক ছিল। তবে প্রশ্ন আসতে পারে, যেটা আমি মনে করি জামাতের জন্য পজিটিভ হইতে পারে, সেটা হচ্ছে জাসদের যে সংগঠন ছিল, যদিও তখন তারা বিপ্লবী সংগঠন ছিল, সারা দেশে সংগঠন ছিল, মেজর জলিলার রবের সংগঠন ছিল, কিন্তু মানুষের কাছে তারা পৌঁছাতে পারেনি। দ্যাট ইজ দ্য রিজন। তারা বাংলাদেশে তারা বৈজ্ঞানিক সমাজতন্ত্রের কথা বলতো, বাংলাদেশের মানুষ এই কমিউনিস্ট পার্টি বা সমাজতন্ত্রের কথা বললে অনেক সময় ভয় পায়, এবং জীবনের কথা তারা মানুষের বলে নাই, বলে এগুলি সর্বহারা আক্রমণ করবো। হ্যাঁ। তো জামাত ইসলামী এক্সক্লুসিভ পার্টি, আমার বাড়িটা বলবো, জামাত ইসলামী এখন এক্সক্লুসিভ পার্টি আমি মনে করি, কিন্তু তারা সমাজের একটা অংশে যথেষ্ট প্রভাব বিস্তার করে। সে পার্সেন্টেজ একসময় 6 ছিল, 10 ছিল, 12 ছিল, এখন কোন লেভেলে অবশ্যই বাড়ছে, কত লেভেলে গেছে আমরা এখন বুঝতে পারতেছি। কেউ 70 বলে, কেউ 30 বলে, কেউ 20 বলে, কেউ 25 বলে। এইটা যদি ওরা প্রতিফলিত করতে পারে, তবে এটা ঠিক, আমি এটা বিশ্বাস করি যে ছাত্রদের যে রেজাল্ট তারা পাচ্ছে, ওই রেজাল্ট তারা গ্রামে বা বাংলাদেশে 300 আসনে পাওয়ার সম্ভাবনা কম। কেন কম সেটা আমি বলি, আমি আপনাকে পরিষ্কার করে বলতে চাই, এখানে আজকালকার ছেলে মেয়েরা, আমি উইথ অল রেসপেক্ট টু মাই চিলড্রেন, আমার আপনার ছেলে মেয়েদের মতো, তারা কিন্তু মারাত্মক স্বার্থপর। আমরা সবাই স্বার্থপর মানে কি, ওরা দেখবে যে হোয়াট আই এম গেইনিং, আমি কি পাচ্ছি, এবং এটা তাদের অনেক বেশি প্রাপ্তি তারা চায়, বিকজ তাদের কেরিয়ার। এবং আপনি ধরেন, আমি আপনাকে একটা কথা বলি, যে কথাটা হয়তো আমাদের জামাতের বন্ধুরা একটু রাগ করতে পারে। ধরেন রোকেয়া হল ঢাকা বিশ্ববিদ্যালয় বা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মেয়েরা, ধরেন আপনি বলতে পারেন কোনো কোনো বিশ্ববিদ্যালয়ে 50% মেয়ে, 40% তো আছেই। কোনোদিন কেউ বিশ্বাস করে নাই যে মেয়েদের হলে ছাত্র শিবির জিতবে, এখন জিততেছে, এবং ব্যাপক আকারে জিততেছে। অথচ তারা কি জানে যে মওদুদি তার বইতে লিখছে যে পার্লামেন্টে যদি একজন মেয়ে যায় তাহলে এটা অপবিত্র হওয়ার সম্ভাবনা থাকবে, এভাবে উনি বলছে। বলেন কি? হ্যাঁ, আমি আপনাকে পাঠাবো। আচ্ছা, এখন মেয়েরা এগুলার পাত্তা দিচ্ছে না, মেয়েরা বলতেছে না, দে আর মোর কোঅপারেটিভ, দে আর হেল্পিং আস ইন ডিফারেন্ট স্পেক্টস অফ আওয়ার লাইফ, আমাদের স্টুডেন্ট ক্যারিয়ার বিল্ডে আমরা সাহায্য করতেছে। এটা আমি প্রতিফলন দেখতেছি, এবং এটা বিএনপির জন্য সংকট সৃষ্টি করতে পারে, কারণ বাংলাদেশের 7 কোটি ইয়াং ভোটার এজ পার বাংলাদেশ নির্বাচন কমিশন, যারা গত 17-18 বছরে ভোট দিতে পারেনি। এবং এই যে মেয়েরা বেগম খালেদা জিয়াকে যেভাবে পছন্দ করত, যেমন সেদিন আমি একজন সিনিয়র মহিলা সাংবাদিকের একটা আপনার সাক্ষাৎকার শুনছিলাম, তো
উনি চট্টগ্রাম লালদিঘি ময়দানে গেছে রিপোর্ট করতে। তো লালদিঘি ময়দানে একজন গ্রামের মেয়ে অনেক দূরে দাঁড়ায় আছে, কয় আপনি তো বক্তৃতা ভালো করে শুনতেছেন না, কেন আসছেন? আমি খালেদা জিয়াকে দেখতে আসছি। খালেদা জিয়াকে তো আপনি দেখতে পাচ্ছেন না, অনেক দূরে। কয় না, ওই দূর থেকে আমি উনি যে এত সুন্দর এটা আমার ভালো লাগে এবং ওনার দেখলে আমার শান্তি লাগে, এই জন্য আমি আসছি। খেয়াল করেন, এটা হচ্ছে একজন মহিলা সাংবাদিকের রিপোর্ট। অর্থাৎ আমি বলতে চাচ্ছি নতুন জেনারেশন যারা 7 কোটি ভোটার এবং মহিলা ভোটার, এরা যে বিএনপির প্রতি আসক্ত ছিল এখন আছে কিনা, বিশেষ করে আপনি যে প্রশ্নটা উঠাইছেন এটা আমার মনেও মাঝে মাঝে আসে। সেটা হচ্ছে জাসদ 72 থেকে আপনি বলতে পারেন 83-84 সাল পর্যন্ত দাপট, এমনকি 86-87 সাল পর্যন্ত দাপট দেখাইছে ছাত্র সংসদ নির্বাচনে। তাহলে এই যে জামাত এরকম একটা অর্গানাইজ ফোর্স, তাদের ছাত্র সংগঠন যে এইভাবে আগাচ্ছে, এখানে বিএনপি কি, তাদের কি কোনো নীরব বিপ্লব, এটা কি তারা বুঝতে পারতেছে? অনেকে জামাত বলতে চায় এটা নীরব বিপ্লব হবে, তারা আশা করে, তা এটা হবে কিনা বিএনপির অ্যানালাইসিস আমরা জানি না। তবে সামগ্রিকভাবে আমি মনে করি এইটা জামাত ইসলামী যেই দেশে প্রতিষ্ঠা হয়েছে, যদিও তখন ইন্ডিয়া ছিল, যেখানে পাকিস্তানের পার্লামেন্টে একজন সংসদ সদস্য নাই, তাদের যে এই উত্থান, আমি মনে করি তাদের হয়তো এক্সক্লুসিভ পার্টি থেকে তারা ইনক্লুসিভ পার্টিতে পরিণত হবে, যদি তারা সত্যিকার অর্থেই বাংলাদেশের রাজনীতি করতে চায়। এখানে আমি আরেকটা জামাতের সমালোচনা করব, এটা খুবই দুঃখের এবং এটা খুবই অবজেকশনেবল। সেটা হচ্ছে ওনারা একজন মহিলা প্রার্থী ওনাদের আমরা দেখলাম না, একজনও নাই। কিন্তু হিন্দু আছে একজন, হিন্দু আছে, আমি মহিলার কথা বলছি। যেরকম বিজেপি একজন মুসলমান প্রার্থী ভারতে দেয় নাই, ওরা মুসলিম বিদ্বেষী। এখন জামাতকে যদি মহিলা বিদ্বেষী কেউ বলে তার উত্তর কি দিবেন? কারণ একজন মহিলা প্রার্থী, তার উত্তরটা আমি দিয়া দেই, তারা বলবে যে আমাদের জোটে তো আছে, ওই যে এনসিপি তে কয়েকজন আছে। না না, ওইটা অ্যাকসেপ্টেবল হবে না ভাই। ভারতের পার্লামেন্টে সমাজবাদী দল যেটা সবচেয়ে বেশি এমপি হচ্ছে মোলায়েম সিং এর, সমাজবাদী যাদবের, এবং ওর ছেলে এখন কি, ওর নাম কি, যাদব। আর এদিকে আছে তৃণমূলে আর কংগ্রেস পার্টিতে। আপনি উত্তরপ্রদেশে আপনি জানেন 30% মুসলমান, কিন্তু 30% উত্তরপ্রদেশে মুসলমান, পশ্চিমবঙ্গের 33%। আপনি আসামে 40% মুসলমান, 35-40% মুসলমান, একজন আপনার মুসলিম প্রার্থী সেখানে দেওয়া হয় নাই। তো আপনাকে আমি এই কথা বলতে চাচ্ছি, এই জন্য জামাতে ইসলামী যদি বাংলাদেশের মানুষের কাছে গ্রহণযোগ্য হয়, আমার কাছে গ্রহণযোগ্য, বা মেজরিটি শুড বি গ্রান্টেড, এটা কোনো সন্দেহ নাই। কিন্তু জামাতের আমি মনে করি তাদের এক্সক্লুসিভনেস শুড বি অ্যাভয়েডেড। তারা যদি এখন এক্সক্লুসিভ থাকে তাহলে হবে না, কারণ রাজনীতি কোনদিন এক্সক্লুসিভ হয় না। গণতন্ত্র মানেই হচ্ছে সবার জন্য ওপেন থাকতে হবে। এবং আপনি যদি ইসলামের কথা বলেন, আমি সেখানে ইসলাম আর ডেমোক্রেসির যে কন্ট্রোভার্সি, আমি সেদিকে যাব না। আপনারা যে ডেমোক্রেসি চান, আপনারা যে কি বলে এই ডেমোক্রেসির নর্ম আপনাকে মানতে হবে। আপনি এই ডেমোক্রেসির নর্ম না মেনে যদি আপনি ইসলামিক ডেমোক্রেসি চালু করতে চান, সেটা পাকিস্তানে ফেল হয়েছে, আরো অনেক দেশে ফেল হয়েছে। আপনি ইসলামের ভ্যালুস ক্যারি করেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আমি তো তাদের অ্যাডভাইজার না, আমি মনে করি ওই যে তাফাক্কুর, তাদাব্বুরেন, তাওয়াসসুম, এই 3 জায়গায় শক্তিশালী হলে, আমি এখন ব্রিটিশ ল কেন মানি, আমি ইসলামিক ল মানতে পারতেছি না, পারবো না, আমার সেই ক্যাপাসিটি অ্যাজ এ মুসলিম আই ডোন্ট হ্যাভ। সুতরাং আমি যতক্ষণ পর্যন্ত বিশ্ব অর্থনীতি, বিশ্ব সামরিক এবং বিশ্ব বুদ্ধির, যেটা হাউস অফ বাগদাদে ছিল, এখন অক্সফোর্ড, কেমব্রিজ আর হার্ভার্ড মনে করেন তারা এখন নিয়ন্ত্রণ করে বিশ্বের যে বুদ্ধিমত্তা, আমি যতক্ষণ পর্যন্ত নিজের বুদ্ধিতে আমার পবিত্র ধর্ম ইসলামের বা কোরআনের আইন সারা দেশ, সারা পৃথিবীতে বা সারা দেশে চালানোর অবস্থান সৃষ্টি করতে পারবো না, সেটার কথা বলে আমার ধর্মকে ছোট করার কোনো লাভ নাই। আর ইফ দে ওয়ান্ট, আমি ব্যারিস্টার রাজ্জাক সাহেবের কথা একবারে, উনাকে আই লাইক হিম এ লট। ব্যারিস্টার রাজ্জাক সাহেব বলে গেছেন, মারা গেছে, আল্লাহ পাক ব্যস্ত নসিব করুক। হ্যাঁ, আল্লাহ ব্যস্ত নসিব করুক। উনি অত্যন্ত ভালো একটা যোগ্য একটা মানুষ ছিল। উনি শেষ জীবনে বলে গেছেন যে আমি অনেক চেষ্টা করছি রিগার্ডিং বিশেষ করে 71 প্লাস, এই যে আমরা যে এখন ব্রিটিশ ল মানি, এই ব্রিটিশ ল বা আমেরিকান ল হোয়াট এভার হইছে, অল দ্য ইকোনমি,
আমি তো আমি তো আপনার এই যে কি বলে অ্যাডাম স্মিথের ইকোনমির বাইরে তো আমি যেতে পারতেছি না, মার্কেট ইকোনমির বাইরে আমি যেতে পারতেছি না। আমার ইকোনমি, ইসলামিক ইকোনমি যদি আমি চালু করতে চাই, সেটার আমার ইন্টারপ্রেট লাগবে, সে আল খিন্দি লাগবে, আল খাওয়ারিজমি লাগবে, আল বিরুনি লাগবে, সেই আপনার ইবনে সিনা লাগবে। সেটা তো আমাদের মুসলমানদের এখন নাই। না, মনে করেন যে থাকলো, কিন্তু আমেরিকার নেতৃত্বে যে পুঁজিবাদী সিস্টেম গড়ে উঠেছে, আপনি এটার বিরুদ্ধে গিয়ে টিকবেন কিভাবে? টিকবেন কিভাবে? সেটাই আমার প্রশ্ন। আমি তো টিকতে পারবো না। রাশিয়া, চীন এরাও কিন্তু সমাজতন্ত্র থেকে পুঁজিবাদের দিকে সরে আসছে অলরেডি, মিক্স ইকোনমি বলে যদিও। আচ্ছা, আমি মিশন ভাই, আপনি যদি সুযোগ দিচ্ছেন আমি এখানে 1 মিনিট বলি। এই যে মনে করেন এই যে আল খাওয়ারিজমির কথা বললাম, আমাদের যে গোল্ডেন এজ অফ মুসলিমস, হালাকু খান যখন হাউস অফ বাগদাদ অ্যাটাক করলো, আপনার লক্ষ লক্ষ বই মানে মুসলমানদের জ্ঞান বিজ্ঞান শেষ করে দেওয়ার জন্য আপনার ফোরাত এবং টাইগ্রিস নদীতে ফেলে দিল। বলা হয়েছিল যে টাইগ্রিস নদীর কয়েক মাইল এলাকা কালো হয়ে গেছিল, বই ফেলে দিছিল যে মুসলমানদেরকে আমরা আজকে শেষ করে দেব। এই যে চেঙ্গিস খানের নাতি হালাকু খান, আচ্ছা কেন? যাতে আমি জ্ঞান বিজ্ঞানে না করতে পারি। সেই জ্ঞান বিজ্ঞানের মানে আপনি বলতে পারেন প্রায় 5 থেকে 700 বছরের যে আপনার জ্ঞান বিজ্ঞানের হেডকোয়ার্টার ছিল যে বাগদাদ, মানে বাইতুল হিকমা যাকে বলা হইতো। এখন এই যে খাওয়ারিজমির কথা, যার কথা বললাম, আল খাওয়ারিজমি মানে অ্যালগরিদম, উনার নামের অপভ্রংশ অ্যালগরিদম। আপনি দেখেন এই ইউরোপিয়ান রেনেসা থেকে আজকে বিশ্বের যে সভ্যতা, আজকে যে ওয়েস্টার্ন সভ্যতা, ওয়েস্টার্ন ইকোনমি, ওয়েস্টার্ন আপনার যে টেকনোলজি, বিশেষ করে টেকনোলজি, এটা তো অ্যালগরিদম থেকে কম্পিউটার, কম্পিউটার থেকে ইন্টারনেট, ইন্টারনেট থেকে আজকে সারা দুনিয়া। এটা তো আমাদের ছেলে মেয়েরা এগুলা কল্পনাই করতে পারবে না। এই যে আজ থেকে প্রায় 1000 বছর আগে অ্যালগরিদমের যে আবিষ্কার করলেন আমাদের এই আল খাওয়ারিজমি, এই বিশ্ববিখ্যাত পারস্য টার্কিশ এই বিজ্ঞানী, তো সেটা আমরা ইউজ করতে পারি নাই। সেটা কারা এটার পরবর্তী রিসার্চ করছে এই যে পশ্চিমারা, ইউরোপিয়ানরা এবং পরবর্তীতে আমেরিকানরা। আপনি যে বললেন এই যে ইকোনমির কথা, যে এখন মিক্সড ইকোনমি, বুর্জুয়া ইকোনমি, মার্কেট ইকোনমি বা কমিউনিস্ট ইকোনমি, আজকে এমন লেভেলে যুক্তরাষ্ট্র চলে গেছে। ফর এক্সাম্পল ইকোনমি চায়নাটা হয়তো আগামী 5 বছর পরে তাদেরকে ছাড়াই যাবে, আরো অনেক বড় হবে। কিন্তু টেকনোলজি, আপনি যে সফট পাওয়ার আমেরিকা, আপনি মিলিটারি পাওয়ারের কথা বাদ দেন, আপনি যে সফট পাওয়ার, আপনি শুধু একটু ভাবেন যে যদি কালকে আপনার ভিসা কার্ড আর মাস্টার কার্ড আর এমএক্স কার্ড আমেরিকা যদি বলে যে আজকে আমি যুক্তরাজ্যে চলাইতে দেবো না, কি অবস্থা হবে আপনি আমাকে বলেন তো। সে ফর এক্সাম্পল জাস্ট সফট পাওয়ার, আপনি অন্য কিছু বাদ দেন। তো এই যে এদের যে পাওয়ার, এদের যে শক্তি, এরা কোত্থেকে পাইছে? এদের যে ডলার সিস্টেমের বিশ্ব এই মনিটরি সিস্টেম, আপনি চিন্তা করেন, একটা এলসি করেন, ইট মাস্ট গো থ্রু নিউ ইয়র্ক, ফেডারেল রিজার্ভের মাধ্যমে যেতে হবে। আর এই যে এত চেষ্টা করছে, আপনি কয়দিন আগে দেখছেন না যে ব্রিক মুদ্রা করবে, ওই মুদ্রা করবে। এই যে এখন 5টা আপনার ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড কারেন্সির মধ্যে কি ডলার, পাউন্ড, ইউরো, জাপানিজ ইয়েন এবং আরএমবি চাইনিজ। আপনি এই আরএমবি বাদ দিলে বাকি 4টা হলো তো আপনার আমেরিকান মিত্র বা আমেরিকান কন্ট্রোলে। 95% বিজনেস হয় এই এই 4টা মুদ্রায়। এই 4টার মধ্যে আমেরিকান মুদ্রাতে হয় মনে করেন 70%। তাহলে আর ধরেন না, একদম আমি কনজারভেটিভ হিসাব করলাম, এবং পাউন্ড, ইউরো এবং ইয়েন ধরলে এটা হচ্ছে 95% বা 96%। ইউরো মনে একটু বেশি হয় যেহেতু ইউরোপিয়ান, ইউরো ধরেন 12 to 15%, দ্যাটস ইট। আপনি বাংলাদেশ থেকে ইউরোপে, আমি আপনাকে এয়ারবাসের কথা বলি, যেহেতু আমি এয়ারবাস সম্পূর্ণ ইউরোপিয়ান একটা কনসোর্টিয়াম মনে করে, ওরা প্রেফার করে ডলারে এলসি করার জন্য। আমাদেরকে বলে যে তোমরা ডলার এলসি, তোমরা তো ইউরো কয় না। আমার যেহেতু আওয়ার রাইভাল ইজ বোয়িং, তো সুতরাং আমাদেরকে ডলারের সাথে, এই বোয়িং এর সাথে কম্পিট করতে হলে আমরা ইউএস ডলার প্রেফার করি। আপনি চিন্তা করেন ইউরোপের ওয়ান অফ দ্য বিগেস্ট এক্সপোর্টার, তারাও প্রেফার করে ডলার কারেন্সি, বিকজ দে আর কম্পিটিং উইথ বোয়িং। সুতরাং বোয়িং এর সাথে কম্পিট করতে হলে আমরা ডলারকেই প্রেফার করবো। এটা আমি আপনাকে উদাহরণস্বরূপ বললাম। আচ্ছা, আমি বলতে চাচ্ছি আমরা যে এই যে মানে আমরা ধর্ম ভীরু মানুষ, আমরা ধর্মান্ধ না। এখন আমাদেরকে ধর্মান্ধ করে যদি কেউ রাজনীতি করতে চায়, দ্যাট ইজ ভেরি ডেঞ্জারাস ফর আস। কারণ যেমন
আপনি এই যে নেত্র নিউজের কথা বললেন, একজন উপদেষ্টা আছে, নামটাই বলেই দিই আমি, আদিলুর রহমান। সে এক জায়গায় বলছে নেত্র নিউজের এই যে খলিল, বিশেষ মিস্টার খলিল, এডিটর ইন চিফ তাসনিম খলিলকে বলছে যে আমাদের দেশে হাসিনা যা করছে এরপরে তালেবানাইজেশন অফ বাংলাদেশ ছাড়া আর উপায় নেই। আপনি জানেন এই কথাটা? শুনছি। What a dangerous uttering by this gentleman. সেই বিএনপির আমলে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ছিল ইন 2004-3 এরকম দিকে। তো আবার এটাও তো বলতে হবে যে সে ছিল অধিকারের প্রধান এবং সে জেলে গিয়েছিল এবং সে কিন্তু এই গুম খুন এবং মানবাধিকার রক্ষা কিন্তু তার কাজও ছিল প্রশংসনীয়, এটাও তো বলতে হবে। অসম্ভব প্রশংসনীয়। এবং তাকে তো হাসিনা জেলে দিছিল কেন? ওই যে আপনার হেফাজতের যে প্রোগ্রাম ছিল আপনার শাপলা চত্বরে, তার যে অধিকারের পক্ষ থেকে যে আপনার রিপোর্ট দেওয়া হয়েছে, ইট ওয়াজ দ্য বেস্ট ওয়ান। তো তার অনেক গুণ আছে। আমি বলতে চাচ্ছি মানুষ হতাশ হয়ে এসব কথা বলে, যদি বলে থাকে, কারণ তাসলিম খুল তার মিথ্যা কথা বলবে না, নিশ্চয়ই তার কাছে রেকর্ড আছে, সেই কথা বলছে। তো এখন যদি আমি আপনাকে বলি, বাংলাদেশ কোনোদিন তালেবানও হবে না, বাংলাদেশ কোনোদিন ইন্ডিয়া হবে না, বাংলাদেশ কোনোদিন ইরান বা আফগানিস্তানও হবে না। আমি সবাইকে সতর্ক করে বলতে চাই, এই আফগানিস্তানের তালেবানের কিন্তু এখন সৌদি আরব বা কাতার পর্যন্ত বন্ধু না, বন্ধু হচ্ছে কিন্তু মোদি। এটা জানেন তো নিশ্চয়ই। সবচেয়ে বড় বন্ধু কিন্তু তাদের মোদি। অর্থাৎ ইসলামকে ধ্বংস করার জন্য, ইসলাম ধর্মকে মিন করার জন্য, ডিমিন করার জন্য এই বিজেপি বা মোদি বা এই আপনার অমিত শাহ এরা কাজ করে। তো সুতরাং আপনাদেরকে আমি বলবো, অনুরোধ করব যে বাংলাদেশের মানুষ যদি সুষ্ঠু ভোটে যাকে চায় তাকে চাক, আমরা স্যালিউট করব, কিন্তু ভোট হইতে হবে গণতান্ত্রিক। প্রতিটা মানুষ তার নিজের উইল, নিজের উইশ ফ্রিলি এবং সকল রকম রাষ্ট্রীয় বাধা বন্ধকতা অথবা রাজনৈতিক প্রতিবন্ধকতা বিরুদ্ধে গিয়ে মানুষ ভোট দিতে হবে। সে যে পক্ষেই দেখ, আমরা তাকে স্যালিউট করব।